আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই ধারাবাহিক প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ শো কুইজ 2025-এ। নতুন বছর, নতুন আয়োজন, নতুনভাবে শুরু হলো আমাদের কুইজ শো কুইজ 2025। বেশ কিছুদিন ধরেই আমরা নতুন একটি ফরম্যাট, নতুনভাবে আমাদের এই কুইজ শো কুইজ 2025 শুরু করেছি এবং কি ফরম্যাটে করছি, কোন স্টাইলে করছি সেটা নিয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগে জানিয়ে দিতে চাই যে কোন দুটো দল আজকে আমাদের কুইজ 2025-এ এই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে, জ্ঞানের লড়াইয়ে, মেধার লড়াইয়ে আজ হাজির আমাদের স্টুডিওতে। চলুন প্রথমে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। সাইদুর রহমান রৌনক, 10ম শ্রেণী, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। সাফওয়ান হোসেন, 10ম শ্রেণী, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। ইরিনা ইনসাব ইরা, 10ম শ্রেণী, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। ফাবিহা জাবিন খান, 10ম শ্রেণী, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। পরিচয় পেলেন, এবারে বলে দিই আমাদের যে নতুন ফরম্যাট সেটি সম্পর্কে। আমরা যেটা করেছি, আমাদের অনুষ্ঠানটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, আরেকটি হচ্ছে কুইজ রাউন্ড। বিষয়ভিত্তিক রাউন্ডে আমরা বেশ কিছু বিষয় থেকে প্রশ্ন করব, যেমন বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব। এই বিষয়গুলো থেকে প্রথমে থাকবে বিষয়ভিত্তিক রাউন্ড, যেখানে আমরা ছবি, ভিডিও দেখাবো, সেখান থেকে প্রশ্ন করব। আর কুইজ রাউন্ডে আমরা 1 মিনিটে 10টা প্রশ্ন করব। বিষয়ভিত্তিক রাউন্ডে যেটা হবে যে সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। কুইজ রাউন্ডে যেটা হবে প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। আর বিষয়ভিত্তিক রাউন্ডে এসে যেটা হবে, যারা আগে বাজার চাপবেন তারা উত্তর দেওয়ার সুযোগ পাবেন। আমরা 6টা বিষয় থেকে 2টো করে প্রশ্ন করব, অর্থাৎ 12টি প্রশ্ন করব। আর কুইজ রাউন্ডে এসে আমরা 10টা প্রশ্ন করব, ঠিক আছে? এবং এভাবেই চলতে থাকবে আমাদের এই অনুষ্ঠান। কুইজ রাউন্ডে এসে কোনো বাজার পর্ব থাকছে না, প্রতিটি দলের জন্য নির্দিষ্ট সেট অফ কোয়েশ্চেন্স থাকবে। তৈরি? অলরাইট, শুরু করি আমাদের আজকের মূল পর্ব। শুরুতেই আসছে যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। নারায়ণগঞ্জের শীতলক্ষার তীরে সিদ্ধিরগঞ্জের সুবিল পাড়ায় 297 একর জমির উপর 1700 হেসিয়ান ও 1000 সেকিং লুম দিয়ে এই মিলের উৎপাদন শুরু হয় 1951 সালের 12 ডিসেম্বর। বছরে সে সময় প্রায় 60 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করত এই প্রতিষ্ঠানটি। প্রশ্ন হচ্ছে, আমরা যে কারখানাটার কথা বলছি এটি কোন কারখানা? সবার আগে বাজার প্রেস করেছেন বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের, টাঙ্গাইল। নারায়ণগঞ্জ পাটকল শিল্প। নারায়ণগঞ্জ পাটকল শিল্প ঠিক না, এটা একটা নাম আছে, বিখ্যাত একটি কারখানা এবং এটা বেশ কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে। এই ইপিজেড স্থাপন করা হয়েছে এখানে। সেখানে ইপিজেড স্থাপন করা হচ্ছে। একেবারে সঠিক উত্তর। কারখানাটার নাম জানতে চাইছি, বিখ্যাত আদমজি পাটকল। আদমজি পাটকল। দেখি আমাদের কম্পিউটার কি বলে এটি আদমজি পাটকল কিনা। একেবারে সঠিক উত্তর, আদমজি পাটকল। 1950 সালে আদমজি জুট মিলস তদানীন্তন পূর্ব পাকিস্তানের দ্বিতীয় পাটকল ছিল এটি। উন্নত মানের পাট ব্যবহার করে আদমজি পাটকলে বিভিন্ন পাটজাত দ্রব্য প্রস্তুত করা হতো। এটাকে একসময় বলা হতো প্রাচ্যের ডান্ডি। যুক্তরাজ্যের ডান্ডি শহরের নাম অনুসরণে এটাকে বলা হতো যে এটা হচ্ছে ডান্ডি অফ দ্য ইস্ট। 1970 সালে এসে বিশ্বজুড়ে প্লাস্টিক চালু হয়ে গেল, প্লাস্টিক আবিষ্কার হলো এবং সবাই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা শুরু করলো। তার আগে পর্যন্ত কিন্তু সবাই পাটের ব্যাগ, চটের ব্যাগ ব্যবহার করতো, তখনও প্লাস্টিক ছিল না। ভেরি গুড, ভেরি ওয়েল ডান। বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। আপনাদের দলের খাতায় যোগ হচ্ছে 10 নম্বর। চলে যাই পরের প্রশ্নে। বাংলাদেশ বিভাগ থেকে দেখি কি আছে আমাদের জন্যে। আচ্ছা, নদী, নদী নিয়ে প্রশ্ন। আমরা একটা নদীর ছবি দেখতে পাচ্ছি। এই নদীর কয়েকটি উপনদী আছে। উপনদীগুলো হচ্ছে ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই। এবং এই নদীটিরই আবার কয়েকটা শাখা নদীও বের হয়েছে, যেমন বংশী, শীতলক্ষা। প্রশ্ন হচ্ছে
এই নদীটির প্রধান নদী যেটা মূল নদী যেটি সেই নদীটির নাম কি? ম্যাপে খেয়াল করুন, বাংলাদেশের উত্তর থেকে সোজা নেমেছে নদীটি, নীল চিহ্নিত যে নদীটি দেখতে পাচ্ছি আমরা, এটি কোন নদী? খুব সহজ, আমাদের ভূগোল বইয়ে এই নদী সম্পর্কে আমরা প্রচুর পড়েছি। ইয়েস, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, ব্রহ্মপুত্র নদী নদ। আচ্ছা, দেখি আপনাদের তো সঠিক কিনা। আমরা এপাশে আরো পেয়েছি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলকে, দেখি তারা কি বলেন। ব্রহ্মপুত্র। আপনারা বলছেন এটি ব্রহ্মপুত্র নদ। দেখি ফাইনালি কোনটি দাঁড়ায় উত্তর। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে আসলে ব্রহ্মপুত্র নদ। ভেরি ওয়েল ডান। ব্রহ্মপুত্র নদ বা ব্রহ্মপুত্র নদী 1787 সালে ভূমিকম্পের কারণে এই নদীর স্রোত পরিবর্তিত হয়ে যমুনা নদী হয়। ঠিক আছে, এই দৈর্ঘ্য হচ্ছে 2850 কিলোমিটার এবং এটি বাংলাদেশের নদীগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। ব্রহ্মপুত্রের যে প্রধান শাখা সেটা হচ্ছে যমুনা। ভেরি ওয়েল ডান, দুদলে দিয়েছেন সঠিক উত্তর এবং দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। নদী নিয়ে প্রশ্নের মধ্যে দিয়ে বাংলাদেশের দুটো প্রশ্ন শেষ হয়ে গেল। চলে যাচ্ছি আমাদের পরের বিভাগে, ইতিহাস থেকে প্রশ্ন আসছে। ক্রিমিয়াম যুদ্ধে যখন ব্রিটেনের অসংখ্য যোদ্ধা আহত হয়ে করুণ অবস্থায় পড়েছিল, তখন 1845 সালের 21 অক্টোবর তিনি এবং তার কাছে প্রশিক্ষিত 38 জন সেবিকা সহ অটোম্যান সাম্রাজ্যে যান এবং সেখানে গিয়ে বহু আহত যোদ্ধার জীবন বাঁচান। তিনি ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, একজন লেখক এবং পরিসংখ্যানবিদ। তাকে বলা হতো দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। প্রশ্ন হচ্ছে আমরা কার কথা বলছি? দুদলই বাজার প্রেস করেছেন। প্রথমে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, ব্লাডি ম্যারি। ব্লাডি ম্যারি। দেখি আমাদের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, তারা কি উত্তর দেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। দেখা যাক কোনটি সঠিক উত্তর, ব্লাডি ম্যারি নাকি ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ভেরি ওয়েল ডান। শুধু টাঙ্গাইল থেকে আসা আমাদের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা একেবারে সঠিক উত্তর দিয়েছেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তার জন্ম 1820 সালের 12 মে এবং 1910 সালের 13 অগাস্ট তিনি মৃত্যুবরণ করেন। ইটালির ফ্লোরেন্সে তিনি জন্ম নিয়েছিলেন। ছোটবেলা থেকেই তিনি অনেক মানবিক ছিলেন। অসুস্থ মানুষদের দেখতে তার খুব মায়া লাগতো, তাদের তিনি সেবা করতেন। তো ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল তিনি নার্স হবেন, মানুষের সেবা করবেন। ভেরি ওয়েল ডান। বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল, আপনারা পেয়ে গেলেন 10 নম্বর। দক্ষিণ ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ, আপনাদের জরিমানা হয়ে গেল 5 নম্বর। চলে যাই ইতিহাস বিভাগের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্যে। ইনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। 1981 সালে প্রথমবার ক্ষমতায় আসেন তিনি। 2011 সালে যখন মধ্যপ্রাচ্য জুড়ে আরব বসন্ত শুরু হয়, তখন তিনি ক্ষমতাচ্যুত হন সেই আন্দোলনে, সেই বিপ্লবের মুখে। তার নির্দেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে 239 জন বিক্ষোভকারী নিহত হন। ফলে 2012 সালে নিম্ন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে আপিল আদালতে বেকসুর খালাস পেলে 2017 সালের মার্চে তিনি মুক্তি পান এবং 2020 সালের 25 ফেব্রুয়ারি 91 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্রশ্ন হচ্ছে এই রাজনীতিবিদের নাম কি? আমি ছোট ক্লু দিই, তিনি মিশরের রাষ্ট্রনায়ক ছিলেন, মিশরের বিখ্যাত রাষ্ট্রনায়ক ছিলেন। এবং এখানে একটা ব্যাপার কিন্তু খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে যখন কোনো আন্দোলন হয়, সে আন্দোলনে যদি গুলি করে হত্যা করা হয়, নির্দেশে নিজেও যদি গুলি না করেন কিন্তু যদি গুলি করে হত্যা করেন, সেক্ষেত্রেও রাষ্ট্রনায়ক হলেও তাকে আইনের মুখোমুখি হতে হয় এবং আদালত তাকে দোষী সাব্যস্ত করতে পারেন, যেটা এই রাষ্ট্রনায়কের বেলায় হয়েছিল। প্রশ্ন হচ্ছে মিশরের এই প্রেসিডেন্টের নাম কি?
দেখা যাচ্ছে দুদল কারো কাছ থেকে আমরা উত্তর পাচ্ছি না। দেখি কম্পিউটার কি বলছেন। আমরা কম্পিউটার বলছে তিনি হচ্ছেন হোসনি মুবারক। হোসনি মুবারক 1928 সালে জন্ম নিয়েছিলেন এবং তরুণ বয়সে তিনি মিশরের যে বিমান বাহিনী আছে সেখানে পাইলট হিসেবে তিনি যোগ দেন এবং 1972 সালে বিমান বাহিনীর প্রধান নিযুক্ত হয়ে পরের বছর আরব এবং ইসরায়েলের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। হোসনি মুবারক। অলরাইট, চলে যাই আমাদের এর সাথেই শেষ হয়ে গেল আমাদের ইতিহাস বিভাগের প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিভাগে, বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রশ্ন। প্রায়ই আমরা এক ধরনের সাইবার আক্রমণের শিকার হই, যেখানে আক্রমণকারীরা একটা বিশ্বাসযোগ্য সত্তা বা এন্টিটি সেজে বা মানুষ সেজে সংবেদনশীল তথ্য চুরি করার চেষ্টা করে। প্রতারকেরা সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে মানুষের কাছ থেকে তথ্য চুরি করে। ইমেল, ইনস্ট্যান্ট মেসেজের মাধ্যমে প্রতারকেরা তাদের শিকারকে কোনোভাবে ধোঁকা দিয়ে তাদের ওয়েবসাইটে নিয়ে যায়। প্রশ্ন হচ্ছে যে অনলাইনে এই যে প্রতারণাটা হয়, এই ধরনের প্রতারণাকে কি বলে, কি ধরনের প্রতারণা বলে? সবার আগে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। আইডেন্টিটি থেফট। আইডেন্টিটি থেফট। আইডেন্টিটি থেফট করে করা হয়, কিন্তু এই সাইবার আক্রমণের একটা বিশেষ নাম আছে। আপনি যদি একটু ছবিটা খেয়াল করেন তাহলে ছবি থেকে আপনি একটা ক্লু পেতে পারেন, আইডিয়া পেতে পারেন। আমাদের স্কুলের বইয়ে সাইবার সিকিউরিটি এর তথ্য প্রযুক্তি বিভাগে এটা সম্পর্কে বলা আছে। ছবিটা দেখলেও বুঝতে পারা উচিত। আচ্ছা, যে হোক, দুদলই মনে হচ্ছে এটা তো সঠিক উত্তর দিতে পারছেন না। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছেন। এটাকে বলা হচ্ছে ফিশিং। ফিশিং বলে। আপনি যদি ছবিটা দেখেন, এই যে দেখেন, আমরা যখন মাছ ধরি, মাছ ধরার যে কাঁটাটা ফিশ ধরার ক্ষেত্রে, সেটাকে বলা হয় ফিশিং। অর্থাৎ স্ক্যামাররা, প্রতারকরা নদী থেকে যেমন মাছ ধরে, তেমনি প্রতারকরা ওয়েব থেকে, ইন্টারনেট থেকে এরকম মাছ ধরার মতন তাদের শিকার করে। সো এটা হচ্ছে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রতারণার কৌশল। সো এই যে সাইবার ক্রাইমটা হয়, অর্থাৎ একজনের পরিচয় লুকিয়ে আমাদের সাথে যোগাযোগ করে, যে এটি কি বলা হচ্ছে ফিশিং। PHISING বা ফিজিং, যেটাই বলবেন। ঠিক আছে, অলরাইট, চলে যাই আমাদের পরের প্রশ্নে। দেখি কি আছে আমাদের জন্য তথ্য প্রযুক্তি বিভাগ থেকে প্রশ্ন। গতিশক্তি এবং স্থিতিশক্তি এই দুটোর মধ্যে তফাৎ কি? কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, ডিফারেন্স কি? বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করবে সেটি গতিশক্তি, এবং কোনো স্থির বস্তুর যে সঞ্চিত শক্তিটি থাকে সেটি হচ্ছে স্থিতিশক্তি। ভেরি গুড। আমাকে কি কোনো উদাহরণ দিতে পারে? যেমন একটি বলকে যদি আমরা ছাদ থেকে ছেড়ে দেই সেটি হবে তার গতিশক্তি, এবং একটি বলকে যদি আমরা একটি টেবিলের উপর রাখি তখন তার যে শক্তিটা থাকবে সেটি হবে স্থিতিশক্তি। রাইট। আমি যখন ফেলে দিচ্ছি তখন সে গতিটা পাচ্ছে, আর Right? যখন সে স্থির থাকছে তখন তখন সে। হচ্ছে স্থিতিশক্তি। ভেরি গুড। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে গতিশক্তি হলো গতির শক্তি, যেখানে স্থিতিশক্তি হলো স্থিত অবস্থা থেকে উৎপন্ন শক্তি। আপনি একদম ঠিক বলছেন যে চলন্ত গাড়ির যে শক্তি সেটা হচ্ছে গতিশক্তি। আবার স্প্রিং, তাই না? স্প্রিং এমনিতে থাকবে না, কিন্তু যখন আমি চাপ দেব ওর মধ্যে শক্তিটা আছে, চাপ দিলে পরে ওর মধ্যে একটা শক্তি তখন আমরা পাবো, সেটা হচ্ছে স্থিত শক্তি। বা আপনি যেটা বলেছেন একেবারে সঠিক, যে ফুটবলটা যখন টেবিলের উপরে তখন এটা স্থিত শক্তি, কিন্তু যখন এটা পড়ে যাচ্ছে বা ফেলে দিচ্ছি, উপরে থেকে ফেলে দিচ্ছি, তখন যে গতিটা পাচ্ছে সেটা হলো গতি শক্তি। ভেরি ওয়েল ডান বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আবারও 10 নম্বর আপনাদের দলের খাতায়। ভেরি ওয়েল ডান। চলে যাই আমাদের পরের বিভাগে। বিজ্ঞান ও প্রযুক্তি শেষ হলো, এরপরে আসছে যে বিভাগ সাম্প্রতিক বিশ্ব। সাম্প্রতিক বিশ্ব থেকে প্রশ্ন। বিশ্বজুড়ে জোর দেওয়া হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানি শক্তির উৎপাদন বাড়ানোর জন্য, রিনিউয়েবল এনার্জি। একটি দেশ এই রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তির শীর্ষস্থানীয় উৎপাদক। সৌর, আমরা জানি যে রিনিউয়েবল এনার্জি কোত্থেকে আসে, সূর্যের আলো থেকে, বায়ু, জলবিদ্যুৎ। এই তিনটি প্রকল্পেই এই দেশটি প্রচুর অর্থ বিনিয়োগ করেছে এবং 2025 সালের মধ্যে তারা 1371 গিগাওয়াট, আমরা তো মেগাওয়াটের কথা বলি,
তারা গিগাওয়াটের কথা বলে। 1371 গিগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদন করবে এই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে, জলবিদ্যুৎ, বায়ু, সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে। প্রশ্ন হচ্ছে বিশ্বের কোন দেশ রিনিউয়েবল এনার্জিতে সবচেয়ে বেশি বিনিয়োগ করছে এবং উৎপাদন করছে? জি, বাজার প্রেস করছেন বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। রাশিয়া। রাশিয়া না, রাশিয়া নয়, রাশিয়া নয়। যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র করছে, কিন্তু যুক্তরাষ্ট্রের চেয়ে এই দেশটি যাদের কথা আমরা বলছি তারা 3 গুণ বেশি উৎপাদন করছে। এই দেশটির সাথে আমাদের প্রচুর বাণিজ্যিকভাবে আদান প্রদান হয় এবং তাদের কাছ থেকে আমরা প্রচুর এই রিনিউয়েবল এনার্জির যে সমস্ত সাপোর্টগুলো দরকার সেগুলো আমরা পাই। জাপান। আচ্ছা, আমরা আসতে চাই এই পাশে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। চায়না। চায়না। আচ্ছা, দেখি এটা চায়না কিনা। আমাদের কম্পিউটার বলছে এই দেশটি হচ্ছে অফকোর্স চায়না। ভেরি ওয়েল ডান, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। চীন। এই যে রিনিউয়েবল এনার্জির যে সমস্ত মেটেরিয়ালগুলো আছে, ডিভাইসগুলো আছে, চীন এটা সবচেয়ে বেশি উৎপাদন করছে, স্পেশালি সোলার এনার্জির জন্য, সোলার সেলগুলো এবং এই সোলার এনার্জির যে বিদ্যুৎটা ধরে রাখার জন্য যে ডিভাইসগুলো লাগে এগুলো উৎপাদন করছে চীন। একই সাথে এই যে বায়ু, উইন্ডমিল, তারপরে পানি ব্যবহার করে যে হাইড্রো ইলেকট্রিসিটি, ঠিক আছে, এগুলোর জন্য যে যন্ত্র লাগে, যে সাপোর্ট সার্ভিসগুলো লাগে, সেগুলোও কিন্তু এখন চীন বিশাল আকারে বিনিয়োগ করছে এবং বিভিন্ন দেশকে তারা সাপোর্ট দিচ্ছে। অলরাইট, সাম্প্রতিক বিশ্ব থেকে প্রথম প্রশ্ন ছিল রিনিউয়েবল এনার্জি নিয়ে। চলে যাই দ্বিতীয় প্রশ্নে। সাম্প্রতিক বিশ্বে ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 60তম প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন এবং জয়ের জন্য তার প্রয়োজন ছিল 270টি ইলেকটোরাল ভোটের, কিন্তু এরই মধ্যে 279টি তিনি ইলেকটোরাল ভোট পেয়ে গেছেন। পরবর্তীতে বলা হচ্ছে 294টি পেয়েছেন এবং নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প। ইলেকটোরাল ভোটে তো বিজয়ী হয়েছেনই, পপুলার ভোটেও বিজয়ী হয়েছেন, যেটা অনেকেই ভাবতে পারেননি যে ট্রাম্প পপুলার হবেন, কারণ তিনি এত কিছু করেছেন যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন তখন, এবং প্রেসিডেন্ট এর আগেবারে যখন হেরে গেলেন, যে আক্রমণ করেছিলেন, সব কিছু মিলিয়ে লোকজন মনে হচ্ছিল তার বিরক্ত, পপুলারলি তিনি ভোট পাবেন না। কিন্তু পপুলার ভোটেও তিনি কমলা হ্যারিস, যিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, তার চাইতে 50 লাখ বেশি ভোট পেয়েছেন। এটা প্রায় অবিশ্বাস্য। এখন প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হতে যাচ্ছে? কততম প্রেসিডেন্ট? কারা বাজার প্রেস করেছেন? আপনারা করেছেন? আচ্ছা, দুদলই করেছেন। ওকে, প্রথমেই ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ আপনাদের কাছে যেতে চাই। 47তম। 47তম, 47th প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে এটা কিন্তু 60th প্রেসিডেন্ট নির্বাচন, ঠিক আছে, কিন্তু আপনারা বলছেন 47। আচ্ছা, দেখি বিন্দুবাসিনী কি 47তম। আপনারা বলছেন 47তম। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে 47তম। ভেরি ওয়েল ডান। ডোনাল্ড ট্রাম্প হতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট। মজার ব্যাপার হচ্ছে যে পপুলার ভোটে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 52% ভোট, যেখানে কমলা হ্যারিস পেয়েছেন 47% ভোট। খুবই অবাক করা ফলাফল, কিন্তু এটাই সত্যি। তো এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে জানার জন্য, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে এটা 60তম প্রেসিডেন্ট নির্বাচন হলো, কিন্তু ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট, এটা কেন হলো? কারণ একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ 2বার নির্বাচন করতে পারেন। হ্যাঁ, সুতরাং যেটা হয়েছে এর আগে নির্বাচনে অনেকেই একবার করতে পেরেছিলেন, মৃত্যুবরণ করেছেন অনেকেই, এবং অনেকেই 2বারও পালন করেছেন, যেমন ব্যারাক ওবামা। সেক্ষেত্রে সব হিসেব করে ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট। বাহ, চমৎকার চমৎকার ব্যাখ্যা, ভেরি গুড। সো ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ এবং বিন্দুবাসিনী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। সাম্প্রতিক বিশ্ব থেকে 2টি প্রশ্ন শেষ হয়ে গেল। চলে যাই আমাদের পরের বিষয়। আমাদের পরের বিষয় ভূগোল। ভূগোল থেকে আসছে প্রশ্ন। খেয়াল করুন এই ম্যাপটি। এই মরুভূমি বিশ্বের সবচেয়ে ঠান্ডা মরুভূমি। প্রচণ্ড শুষ্ক আবহাওয়া, যা দক্ষিণ মেরুতে
অ্যান্টার্কটিকায় অবস্থিত, অর্থাৎ এই মরুভূমিটি অবস্থিত দক্ষিণ মেরুতে অ্যান্টার্কটিকা। আপনারা যদি ছবিটা খেয়াল করেন, একেবারে নিচের দিকে যে পয়েন্টটা আছে এটি হচ্ছে সেই পয়েন্ট, দক্ষিণ মেরু। এটি আয়তনে পৃথিবীর সবচাইতে বড় মরুভূমি। 1,42,00,000 বর্গ কিলোমিটার আয়তন এই মরুভূমির, এবং গত 30 বছরে এই দক্ষিণ মেরুতে, এই মরুভূমিতে বৃষ্টি হয়েছে 10 মিলিমিটার মাত্র। 30 বছরে মাত্র 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা কিছুই না, আমাদের একদিনই এর চেয়ে বেশি বৃষ্টি হয়। প্রশ্ন হচ্ছে, এই মরুভূমিটির নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। জি, সাহারা মরুভূমি। সাহারা। আবারও খেয়াল করুন, এটি দক্ষিণ মেরুতে, একদম দক্ষিণ মেরু। ছবিটা দেখুন, এই পয়েন্টে আফ্রিকা ঠিক এখানে না, আমরা বলেই দিয়েছি এটা অ্যান্টার্কটিকায় এই মরুভূমি। এই মরুভূমির নাম কি? আচ্ছা, আসতে চাই এই পাশে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজের কাছে। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ, আপনাদের উত্তর। সাহারা ছিল। আপনারা বলতে চাচ্ছিলেন সাহারা। না, মনে হয় যে সাহারা সবচেয়ে বড় মরুভূমি, আমরা সবাই তো এই ভাবি, কিন্তু আসলে তা না, সাহারা সবচেয়ে বড় মরুভূমি নয়। অ্যান্টার্কটিকায় অবস্থিত এই মরুভূমিটি সবচেয়ে বড় মরুভূমি। দুদলই ভুল উত্তর দিয়েছেন মনে হচ্ছে। দেখি আমাদের কম্পিউটার বলতে পারবে ফাইনালি কি হচ্ছে। এটা হচ্ছে অ্যান্টার্কটিক মরুভূমি। অ্যান্টার্কটিকার নাম অনুসারেই এই মরুভূমির নাম অ্যান্টার্কটিক মরুভূমি। এবং এই অ্যান্টার্কটিকায় বরফের পুরো স্তরণ হতে সময় লেগেছে 4,50,00,000 বছর। মানে এত কম বৃষ্টি হয় যে সেখানে বরফ জমতে পারে নাই। অ্যান্টার্কটিকায় সবচেয়ে শীতল গড় তাপমাত্রা হচ্ছে 57 ডিগ্রি, -57°C। কিন্তু এখানে বাতাসে যে ধুলা ওড়ে সেটা হচ্ছে সবচেয়ে বেশি। এবং যতগুলো মহাদেশ আছে তার মধ্যে এই মহাদেশটা সবচেয়ে বেশি উঁচুতে এর অবস্থান। দুদলই ভুল উত্তর দিয়েছেন, দুদলেরই জরিমানা হয়ে গেল 5 নম্বর করে। ভূগোলের পরের প্রশ্নে যাই, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। পরের প্রশ্ন, স্যাটেলাইট থেকে ধারণ করা এই ছবিটি দেখুন, এটি চিলিতে এটির অবস্থান। এখানেও একটি মরুভূমি নিয়ে প্রশ্ন। এই মরুভূমিটির অবস্থান চিলিতে। পৃথিবীর সবচাইতে যে শুষ্ক ড্রাই এরিয়া যেটা বলে, এটা তার মধ্যে একটা। এটার অবস্থান হচ্ছে উত্তর চিলিতে। চিলির যে উত্তর দিকে আছে সেখানের অবস্থান। এটি শীতল, শুষ্ক, বৃষ্টিবিহীন মরুভূমি অঞ্চল। এখানে 100 বছরে গড়ে 3 থেকে 4 বার বৃষ্টি হয়। অমেরু মরুভূমি এটি। প্রশ্ন হচ্ছে, এই মরুভূমির নাম কি? এই মরুভূমির নাম কি, যেটি চিলিতে অবস্থিত? চিলির উত্তরে এর অবস্থান। বিখ্যাত একটি মরুভূমি, মনে হচ্ছে না কোনো দল উত্তর দেবেন। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটা হচ্ছে আটাকামা বা আটাকামা মরুভূমি। আটাকামা মরুভূমি। পাশাপাশি এটা একমাত্র প্রাকৃতিক মরুভূমি যেখানে মেরু মরুভূমির চাইতে কম বৃষ্টিপাত হয়। মেরুতে তো কম বৃষ্টিপাত হয়, কিন্তু তার চাইতেও কম বৃষ্টিপাত হয় এইখানে। আন্দিজের অনুর্বর নিম্নভূমিগুলো অন্তর্ভুক্ত করা হলে আতাকামা যে মরুভূমিটা আছে এটার বিস্তৃতি হচ্ছে 1,05,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ 41,000 মাইল জুড়ে এই আতাকামা মরুভূমি বিস্তৃতি। ঠিক আছে, অলরাইট। ভূগোল থেকে শেষ হয়ে গেল 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিভাগে। আমাদের পরের বিভাগ খেলাধুলা থেকে আসছে প্রথম প্রশ্ন। ক্লে কোর্ট, অর্থাৎ মাটির কোর্ট বলা হয়। বিভিন্ন ধরনের কোর্ট থাকে লন টেনিসে, তারপর যেটাকে বলা হয় ক্লে কোর্ট। ঠিক আছে, ক্লে কোর্টে তিনি 81টি জয় পেয়েছেন টানা, সেজন্য তাকে বলা হয় ক্লের রাজা। মানে ক্লে কোর্টে তিনি এত জয় পেয়েছেন, তাকে বলা হয় ক্লের রাজা। স্প্যানিশ নাগরিক এই টেনিস খেলোয়াড়। তিনি 14 বার ফ্রেঞ্চ ওপেন টেনিসে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রশ্ন হচ্ছে, আমরা কার কথা বলছি? সবার আগে বাজার প্রেস করেছেন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। রজার ফেডারার। দেখি আপনাদের উত্তর সঠিক কিনা।
রাফায়েল নাদাল, রাফায়েল নাদাল। রাফায়েল নাদাল। আচ্ছা দেখি আমাদের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তারাও বাজার প্রেস করছে, তারা কি উত্তর দেন? রাফায়েল নাদাল। রাফায়েল নাদাল। আচ্ছা দেখি ইনি রাফায়েল নাদাল নাকি রজার ফেডারার। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন অবশ্যই রাফায়েল নাদাল। ভেরি ওয়েল ডান। বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। রাফায়েল নাদাল পেরেরা বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে তিনি আছেন দ্বিতীয় অবস্থানে। তিনি 22টি গ্র্যান্ড স্ল্যাম পুরুষ একক শিরোপা জিতেছেন, যেটা ইতিহাসের সবচেয়ে বেশি, এবং তিনি 92টি এটিপি একক শিরোপা জিতেছেন, 36টি মাস্টার্স শিরোপা সহ 62টি ক্লে কোর্টে তার এ অর্জন হয়েছে। রাফায়েল নাদাল অসাধারণ একজন খেলোয়াড়। দুদলই সঠিক উত্তর দিয়েছেন, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। বিষয়ভিত্তিক রাউন্ডের শেষ প্রশ্ন এবার আমাদের সামনে, দেখে নিই কি থাকছে প্রশ্ন। প্রশ্ন হচ্ছে 2023 সালে কাবাডি ওয়ার্ল্ড কাপে খেলেছিল বাংলাদেশ, এবং সেইখানে বাংলাদেশ কোন পদক জিতেছিল? কোনো দলই এগিয়ে আসছেন না, দেখে নিই। ইয়েস, দেখা যাচ্ছে শেষ পর্যন্ত ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ, ইয়েস আপনাদের উত্তর রৌপ্য পদক পেয়েছে। দেখি বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয় কি বলেন। ব্রোঞ্জ পেয়েছিলেন। দেখি রৌপ্য না ব্রোঞ্জ নাকি গোল্ড, কোনটা পেয়েছিল বাংলাদেশ দল? আমাদের কম্পিউটার বলছে 2023 সালে কাবাডি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পেয়েছিল ব্রোঞ্জ পদক। ভেরি ওয়েল ডান। বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছিল বাংলাদেশ কাবাডি দল এবং ব্রোঞ্জ পদক অর্জন করেছিল। ভেরি ওয়েল ডান বিন্দুবাসিনী, আপনারা পেয়ে যাচ্ছেন 10 নম্বর। দুঃখিত ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ, জরিমানা হয়ে গেল 5 নম্বর। এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড। এরপরে যে রাউন্ড সেটা হচ্ছে আমাদের কুইক কুইজ। কুইক কুইজ 1 মিনিট সময়ে 10টি প্রশ্ন, এবং সেই সুযোগ প্রথমেই থাকবে আমাদের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলের জন্য। বিন্দুবাসিনী তৈরি? জি। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এভারেস্ট পর্বত কোন 2 দেশের মধ্যে অবস্থিত? নেপাল ও ভারত। দ্য রোড নট টেকেন এই কবিতাটির লেখক কে? আমাদের স্কুলের বইতে আছে। সেলফ ড্রাইভিং গাড়ি কি ধরনের প্রযুক্তি ব্যবহার করে? সেলফ ড্রাইভিং গাড়ি। পাস। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড কে লিখেছেন? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বিখ্যাত শিশুতোষ বই, ওয়ার্ল্ড ক্লাসিক। ঢাকার নাম জাহাঙ্গীরনগর কে রেখেছিলেন? সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর। সূর্যের সবচেয়ে উজ্জ্বলতম অংশ, সূর্যের যে সাইডে যে একটা থাকে না, মানে সূর্যের চারপাশ দিয়ে সবচেয়ে উজ্জ্বল যে জায়গাটা, সেটার নাম কি? 1912 সালে কোন বিখ্যাত প্রমোদ তরী ডুবে গিয়েছিল? পাস। ক্রিকেট বিশ্বকাপে প্রথম বিজয়ী দেশ কোন? ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ। মানব দেহে কোন ধাতু রক্তে উপস্থিত থাকে? পটাশিয়াম। না। ইরানের পুরনো নাম কি? ইরান। ব্যাবিলন। ব্যাবিলন না, পারস্য। পারস্য। এভারেস্ট পর্বত 2টি দেশের মধ্যে, একটি হচ্ছে নেপাল, আরেকটি করবে ভারত। ভারত না, ভারত না। দ্য রোড নট টেক, তিব্বত। তিব্বত সঠিক উত্তর। দ্য রোড নট টেকেন কবিতার লেখক কে? এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দুঃখিত বিন্দুবাসিনী, অনেকগুলো প্রশ্নই সঠিক উত্তর পায়নি। এভারেস্ট পর্বত হচ্ছে নেপাল এবং চীন, বা আপনারা তিব্বত বলেছেন, সঠিক উত্তর। দ্য রোড নট টেকেন লিখেছেন রবার্ট ফ্রস্ট, কবি রবার্ট ফ্রস্ট। সেলফ ড্রাইভিং গাড়ি চলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, অত্যন্ত সহজ ছিল। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এই বিখ্যাত শিশুতোষ ক্লাসিক বইটি লুই ক্যারেলের লেখা। ঢাকার জাহাঙ্গীরনগর নাম রেখেছিলেন ইসলাম খান, তিনি রেখেছিলেন। সূর্যের সবচাইতে যে উজ্জ্বলতম অংশ, অর্থাৎ সূর্যের চারপাশ দিয়ে যে সার্কেলটা, ওটাকে বলা হয় করোনা। 1912 সালে ডুবে গিয়েছিল টাইটানিক, প্রমোদ তরী। সঠিক উত্তর দিয়েছেন। ক্রিকেট বিশ্বকাপে প্রথম বিজয়ী দেশ ওয়েস্ট ইন্ডিজ। মানবদেহে যে ধাতুটি থাকে সেটা হচ্ছে আয়রন, এবং ইরানের পুরনো নাম হচ্ছে পারস্য, সঠিক উত্তর। দেখা যাচ্ছে 3টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলের কাছ থেকে, অথবা আপনারা পেয়ে যাচ্ছেন 15 নম্বর। অভিনন্দন বিন্দুবাসিনী। এবারের সুযোগ ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজের জন্য। দেখা যাক ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ 10টি প্রশ্ন 1 মিনিটের মধ্যে দিতে পারেন কিনা এর উত্তর।
আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? মানুষের রক্তে অক্সিজেন পরিবহনের জন্য কোন উপাদান দায়ী? রক্তকণিকা। রক্তকণিকা। আমার সোনার বাংলা এই গানটি কোন আন্দোলনের পরিপ্রেক্ষিতে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন। মধুপুর গড় কোন কোন জেলার অন্তর্গত? মধুপুর গড়। বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়? কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মার্স বা মঙ্গল। ডিএনএ এর পূর্ণরূপ কি? আচ্ছা, অক্সিজেন ও পানির সংস্পর্শে যদি লোহা আসে তাহলে কি হয়? মরিচা ধরে। ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের জাতীয় ডোমেইন কি? লাস্টে কি থাকে বাংলাদেশের ওয়েবসাইটগুলি? লাস্টে ডট কি থাকে? ডট বিডি। পথের পাঁচালী এই সত্যজিৎ রায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল? 1939। 1939। মানুষের রক্তে অক্সিজেন পরিবহনের জন্য কোন উপাদান দায়ী? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা। আমার সোনার বাংলা গানটি কোন আন্দোলনের পরিপ্রেক্ষিতে লেখা হয়েছিল? এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে। সঠিক উত্তর অক্সিজেন পরিবহনের জন্য দায়ী হচ্ছে হিমোগ্লোবিন। আমার সোনার বাংলা এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে। মধুপুর গড় হচ্ছে টাঙ্গাইল, ময়মনসিংহ এই দুটো জেলায়। জামালপুরও এর মধ্যে অন্তর্ভুক্ত। বৃহত্তর ময়মনসিংহ। বাংলাদেশে তেজস্ক্রিয় বালু পাওয়া যায় হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। লাল গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আমাদের বায়োলজি বইতে আছে। অক্সিজেন পানির সংস্পর্শে এলে জং ধরে বা মরিচা ধরে। সঠিক উত্তর। ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের জাতীয় ডোমেইন হচ্ছে ডট বিডি। পথের পাঁচালী সিনেমার পরিচালক হচ্ছেন সত্যজিৎ রায়। সঠিক উত্তর। দেখা যাচ্ছে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। অতএব তারা পেয়ে যাচ্ছে 25 নম্বর। অভিনন্দন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ। এবং এর সাথে সাথেই শেষ হয়ে গেল আজকে আমাদের এই প্রশ্ন উত্তরের পালা। আপনাদেরকে জানিয়ে দিই আমরা আছি ফেসবুকে। চাইলে আমাদের সাথে ফেসবুকে আপনি কানেক্টেড থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কুইজ। সংযুক্ত হয়ে যান আমাদের সাথে। আর চাইলে আপনি আমাদের এই কুইজ 2025 এতে অংশ নিতে পারেন। বাংলাদেশের যে কোনো স্কুল থেকে আবেদন পাঠাতে পারেন। আপনাকে যেটা করতে হবে, আপনার বিদ্যালয়ের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে অধ্যয়নরত দুজনের একটি দল গঠন করবেন। তারপরে আপনাদের নাম, আপনাদের অভিভাবকের নাম, একজন শিক্ষকের নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ শো কুইজ 2025, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা, কক্ষ নম্বর 3023। আমাদের কুইজের এই পর্যায়ে আমরা একটু গল্প করতে চাই আমাদের প্রযোজকদের সাথে। প্রথমে হচ্ছে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ। আপনাদের কাছে জানতে চাই, সাইদুর রহমান রনক, আপনার কি ইচ্ছা, ভবিষ্যতে বড় হয়ে কি হতে চান? আমি আসলে ভবিষ্যতে বড় হয়ে একজন ব্যবসায়ী হতে চাই। আচ্ছা, ব্যবসায়ী কেন ব্যবসা করতে চান কেন? ব্যবসায়ী হওয়ার কারণটা হচ্ছে আমার ছোটবেলা থেকে ব্যবসা জিনিসটা খুবই পছন্দ। আমি মনে করি আমার এই ফিল্ডের প্রতি একটা প্যাশন কাজ করে, এই জন্য আমি অ্যাকচুয়ালি ব্যবসায়ী হতে চাই। খুবই ভালো চিন্তা আপনার, সাইদুর রহমান রনক। অবসর সময় কি করেন? অবসর সময় আমি বেশি মুভি বা কমিক বুক বা মাঙ্গা এগুলো পড়ি। মোহাম্মদ সাফওয়ান হোসেন 10ম শ্রেণীর ছাত্র, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার বড় হয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করে দেন সিএ ফার্মসে জব করার ইচ্ছা। আচ্ছা, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করতে চান? জি। এ তো খুবই কঠিন একটা বিদ্যা, মানে লোকে তো অঙ্ক থেকে দূরে থাকতে চায়, তা আপনি একেবারে কঠিন অঙ্কের মধ্যে পড়তে চান, ঘটনাটা কি? আমি যেহেতু কমার্স থেকে পড়তেছি, তো আমার ছোট থেকে এটা ইচ্ছা ছিল এটা করার। সাফওয়ান, আপনি অবসর সময় কি করেন? আমার অবসর সময়ে যেমন গেম খেলা হয়, তারপর খেলা দেখা হয় আর কি, ফিফা খেলি, তারপর ফুটবল ম্যাচ অনেক দেখা হয়। বাহ, ভেরি গুড। বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল থেকে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমাদের এখানে আসবার জন্য, আপনাদের সঙ্গে গল্প করতে চাই। প্রথমে ইরিনা ইনসাব ইরা, 10ম শ্রেণীর ছাত্রী আপনি।
আপনার ভবিষ্যতের স্বপ্ন কি? আমি যেহেতু বিজ্ঞানের ছাত্রী, আমার পদার্থ বিজ্ঞান অনেক ভালো লাগে, আমি এর উপর রিসার্চ করতে চাই। পদার্থ বিজ্ঞানে বিভিন্ন তত্ত্ব, আপেক্ষিক তত্ত্ব এবং বর্তমানে দেখা যাচ্ছে যে ম্যাক্সওয়েল তত্ত্ব, ম্যাক্স প্লান্ক তত্ত্ব, এগুলো আমাকে অনেক বেশি ভাবায় এবং আমার হচ্ছে এইসব সূত্র নিয়ে ভাবতে ভালো লাগে। আরে বাহ, দারুণ। ইরিনা অবসর সময় কি করেন এমনিতে? অবসর সময়ে আমার হচ্ছে বিভিন্ন জিনিসের সাথে আমি যুক্ত আছি। আমি একসময় কারাতে করতাম, বাহ, অরেঞ্জ বেল্ট ছিল আমার, এবং আচ্ছা। এখন আমি বর্তমানে আবৃত্তি এবং বিতর্ক নিয়েই ব্যস্ত আছি বেশিরভাগ। চমৎকার, খুব ভালো লাগলো ইরিনা আপনার সাথে কথা বলে। আসতে চাই এবার ফাবিহা জাবিন খান। ফাবিহা, আপনার কথা শুনতে চাই, কি পরিকল্পনা আপনার ভবিষ্যতের জন্য? আমার ভবিষ্যতে প্রশাসন ক্যাডারে যাওয়ার ইচ্ছা আছে, আচ্ছা আর নারী অধিকার নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, প্রশাসন ক্যাডারে, অর্থাৎ আপনি সরকারি কর্মকর্তা হতে চান। তো হঠাৎ এই ইচ্ছা হলো কেন? লোকে তো অন্যান্য কিছু করতে চায়। আবার আসলে লিডারশিপ যে কাজগুলো সেগুলোর প্রতি আগ্রহ বেশি, তো আমি দেখিয়ে দিতে চাই যে একজন সরকারি কর্মকর্তা ঘুষ ছাড়াও নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন করতে পারে। আরে বাহ, আপনি চান যে সততার সাথে কাজ করতে। ইনফ্যাক্ট একটা সত্যি কথা বলতে, যে আমাদের প্রশাসনে কিন্তু প্রচুর সৎ মানুষ আছে। অসৎ মানুষের সংখ্যা আসলে সব জায়গাতে সবসময় কম, কিন্তু যেটা হয় যে এই অসৎ মানুষের দ্বারা ক্ষতি এত বেশি হয়, আমাদের ধারণা হয়ে যায় যে পুরো সিস্টেমটাই বোধহয় খারাপ। আসলে তা না। সো ফাবিহাব, অবসর সময় কি করেন? অবসর সময়ে বই পড়া হয়, মেডিটেশন করা হয়, মেডিটেশন করেন? জি। আরে বাহ, খুব ভালো, তারপর আবৃত্তি করা হয়, বিতর্ক করা হয়, এগুলো নিয়ে চমৎকার। দুটি রাউন্ডের শেষে এসে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজের সাইদুর রহমান রৌনক এবং মোহাম্মদ সাফওয়ান হোসেন, 10ম শ্রেণীর দুই ছাত্র। তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 50 নম্বর। অভিনন্দন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। এপাশে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলের ইরিনা ইনসাব ইরা এবং ফাবিহা জাবিন খান, দুজনেই 10ম শ্রেণীর ছাত্রী। তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 75 নম্বর। অভিনন্দন বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অভিনন্দন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ। ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন। আমাদের সন্তানদের যদি আগামী দিনে সুনাগরিক করতে চাই, সফল নাগরিক করতে চাই, যদি চাই আমাদের সন্তানেরা আগামী দিনে সবার চাইতে এগিয়ে থাকুক, তাহলে আমাদের নিশ্চিত করতে হবে কিছু জিনিস। প্রথম কথা হচ্ছে বিভিন্ন ক্লাব কার্যক্রম, সৃজনশীল কার্যক্রমের সাথে তাদের সম্পৃক্ত করতে হবে। দ্বিতীয়ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক কার্যক্রম, এই যে তাইকোন্ডো শেখা, জুডো শেখা, তারপরে মেডিটেশনের কথা বলছিল সেগুলো, বিভিন্ন রকম স্কাউটিং করা, গার্লস গাইড করা, সেগুলো করাটা খুব জরুরি। ক্লাব কার্যক্রমের সাথে জড়িত থাকা জরুরি, অলিম্পিয়াডের সাথে জড়িত থাকা জরুরি, এবং গান বাজনা হোক, ছবি আঁকা হোক, যে কোনো কাজ হোক পড়াশোনার বাইরে, সেগুলো করা জরুরি। কারণ এগুলো আমাদেরকে জীবনের জন্য প্রয়োজনীয় যে সমস্ত দক্ষতা আছে, স্কিল আছে, সে ব্যাপারে দক্ষ করে তোলে। আর এই দক্ষতা আমাদেরকে অন্য 5 জনের চাইতে সবসময় এগিয়ে রাখবে। সো সবসময় তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, সৃজনশীলতার সাথে থাকুন, শারীরিক চর্চার মধ্যে থাকুন, মানসিক স্থিরতার মধ্যে থাকুন, এবং থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে। হ্যাপি কুইজিং।